বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে নিউ ইয়র্কে। তার সঙ্গে আছেন তিনটি রাজনৈতিক দলের 6 জন নেতা। এই নেতাদের অনেকেই কিন্তু বিমানবন্দরে নেমে অহেতুক হয়রানির শিকার হয়েছেন। সেই অহেতুক হয়রানির শিকার হওয়া এড়ানো যেত কি যেত না, বা এই ঘটনা কিভাবে চলে আসছে, এটা নিয়ে আমরা কথা বলবো চর্চার প্রধান সম্পাদক শাকিল আনোয়ারের সঙ্গে। শাকিল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাকে আপনাকে ধন্যবাদ। আমরা এখানে পেয়েছি। শাকিল ভাই, আপনার কাছে আমার প্রথম যে জিনিসটা জানার বিষয়, এই যে ডক্টর ইউনূস তার সফর সঙ্গী হিসাবে, মানে তিনটি দলের 6 জন নেতাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেলেন। সম্ভবত 5 জন তার সঙ্গে গেছেন, একজন নিউ ইয়র্কেই যোগ দিয়েছেন। তো এই 5 জন এয়ারপোর্টে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে অনাকাঙ্ক্ষিত বলা কঠিন, যে পচা ডিম ছুঁড়ে মারা হচ্ছে এবং অশ্রাব্য ভাষা ব্যবহার করা হচ্ছে। তো এই ধরনের ঘটনাটা ঘটলো কেন বলে মনে হয় আপনার? না দেখেন, আমেরিকাতে তো হচ্ছেই। আমেরিকাতে কিছুদিন আগেই হয়েছে, যখন মাহফুজ আলম গিয়েছিলেন ওখানে। জুলাই আন্দোলনের বড় নেতা মাহফুজ আলম, এখন হ্যাঁ, হ্যাঁ। তথ্যমন্ত্রী। আবার এটা হলো, এর আগেও হয়েছে। এর আগেও হয়েছে। আপনাকে আমি বলতে পারি যে ব্রিটেনে, লন্ডনে এই জিনিস আমি দেখছি 2014 সাল থেকে প্রধানত। হ্যাঁ, যখনই আওয়ামী লীগ সরকারের কেউ এসছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখনই কিন্তু এখানকার যারা অপোজিশন, তখনকার অপোজিশন বিএনপি বিশেষত, এবং সেই সাথে জামাতের নেতাকর্মীরাও থাকতো স্থানীয়ভাবে, তারা যে এয়ারপোর্ট থেকে শুরু করে যেখানে শেখ হাসিনা এবং তার কন্টিনজেন্ট, তারা যেখানে থাকতো, যে হোটেলগুলোতে, তারপর সেখানে যে যে সমস্ত অনুষ্ঠানে তারা যেতেন, প্রত্যেকটা জায়গায় গিয়ে তারা এই ভেন্যুর সামনে তারা ঘন্টার পর ঘন্টা ধরে এই ধরনের এজিটেশন করতো, এই ধরনের। তার এবং মানে কি সে আমরা এই 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 ধরনের যে জিনিসটা, ধরেন আগেও ভালো বলে কেউ ভালো বলতো না, এখনো কেউ ভালো বলছে না, মানে খারাপ জিনিসটাই কি আমরা অনেক বেশি ভাবে গ্রহণ করি? সেটা সেটা বলা মুশকিল। সেটার কারণ কারণ আমার 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 মনে হয় যে বেশ কিছু কারণ আছে, বেশ কিছু কারণ আছে। তার আগে আমি বলি যে এই এই ধরুন, আহ, গত 12 তারিখে, এই মাসের 12 তারিখে মাহফুজ আলম এখানে এসেছিলেন। সেখানে আমরা দেখলাম যে একই কাণ্ড, একই কাণ্ড, এবং খুবই এম্বারাসিং আসলে। যে সোয়াসের মতো একটা জায়গায়, ইউনিভার্সিটি, সেখানে তার একটা প্রোগ্রাম ছিল। সেখানে গিয়ে বাংলাদেশ হাই কমিশনের গাড়িতে আহ, সামনে শুয়ে পড়েছিলেন কিছু লোকজন। তারপরে ক্রমাগত ডিম মেরেছেন গাড়িগুলোতে। হ্যাঁ, পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশ তো এরকম হচ্ছে। তারপরে জুন মাসে যখন ডক্টর ইউনূস না, গত এসেছিলেন ফেব্রুয়ারিতে, লন্ডনে, হ্যাঁ গত ফেব্রুয়ারি, মানে জুনে, সরি সরি, গত জুনে যখন জুনে, জি। এসেছিলেন, তখনও জি। তখনও একই কাণ্ড হয়েছিল, কিন্তু এতটা হয়নি, মানে ডিম মারামারি হয়নি। মানে ডক্টর ইউনূসের কিন্তু সমর্থনেও কিছু লোক সেখানে ছিলেন। তারপর আওয়ামী লীগের লোকজন সেখানে ছিলেন, মুখোমুখি তারা স্লোগান, কাউন্টার স্লোগান হয়েছে। এবং আপনাকে যেটা বলছিলাম, 2014 সাল থেকে এই কাণ্ড আমি দেখছি লন্ডনে। বিশেষ করে শেখ হাসিনা যখন যেতেন এখানে, এবং মানে ব্যাপারটা এরকম হতো যে শেষের দিকে শেখ হাসিনা, মানে 2024 সালের নির্বাচনের 1 বছর আগ পর্যন্ত, বা 18 সালের নির্বাচনের পরে, যেটা এতটা খারাপ হতো যে যে হোটেলে শেখ হাসিনা থাকতেন, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, হ্যাঁ, এই কয়েকশো বিএনপির নেতাকর্মী সেখানে যে হোটেলের সামনে আহ, অবস্থান নিতেন। সেখানে অবস্থান নিত, এবং নানা ধরনের স্লোগান, জুতো মারামারির ব্যাপারও হয়েছে। যখন গাড়ি যাচ্ছে সেখানে স্যান্ডেল নিক্ষেপ করছে, প্রচুর পুলিশ সেখানে সামনে দাঁড়িয়ে থাকতো। এরকম ঘটনা ঘটেছে, এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে এখানকার কিছু হোটেল শেষের দিকে, শেখ হাসিনা যখন আসতেন তার বহরের জন্য অনেক মানুষ তিনি নিয়ে যেতেন, প্রায় 100-150 মানুষ অনেক সময় তিনি নিয়ে আসতেন। এবং যে প্রোগ্রামের জন্য আসতেন সেই প্রোগ্রামের পরে উনি আরো কিছুদিন থাকতেন এরকম। তো ফলে প্রচুর 2-3টে হোটেলে তাদেরকে বুক করতে হতো, একটা হোটেলে জায়গা হতো না। তো সবগুলো সামনেই, বিশেষ করে শেখ হাসিনা যে হোটেলে থাকতেন সেখানে একই কাণ্ড ঘটতো। পরিস্থিতি এমনই হলো যে শেষের দিকে কিছু হোটেল আর বুকিং নিতে চাইতো না শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা তারা এখন মানে বুকিং নিতে চাইতো না, মানে এবং কয়েকবার, একাধিকবার যেটা হয়েছে
হাই কমিশন সূত্রে আমি যেটা জানতে পেরেছি যে একাধিকবার এই হোটেলগুলো যখন বুক করতে যাওয়ার সময় তারা বলতো যে নুইসেন্স ফি দিতে হবে, মানে তোমরা আসলে এত লোক এসে সারাক্ষণ এখানে হইচই হয়, তারপর তোমার দলের লোকজন এসে এই সারাক্ষণ লবিতে বসে থাকে, আমার গেস্টদের অসুবিধা হয়, আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। হোটেলগুলো বলতো যে নুইসেন্স ফি দিতে হবে, এবং সেই নুইসেন্স ফি একবার 50,000 পাউন্ড পর্যন্ত হয়েছে। আপনি চিন্তা করেন, 50 বাংলাদেশের হাজার টাকা পাউন্ড 50,000 পাউন্ড পর্যন্ত হয়েছে সেই নুইসেন্স ফি। মানে তার মানে আপনি প্রায় বুঝতে পেরেছেন, মানে বাংলাদেশের টাকা এখন সেটা 75-80 লাখ কোটি। টাকা মতো হতে হতে পারে। হ্যাঁ, মানে 75 লাখ টাকার উপরে, মানে শুধু নুইসেন্স ক্রিয়েট করার জন্য এই পয়সা নুইসেন্স ফি আমাদের দিতে হয়েছে, এবং দিতে শেষের হয়। দিকে কয়েকটা হোটেল বলতে হবে, "আর তোমাদের বুকিংই নেব না", দূরে যে বুক করতে হয়েছে। তো এই পরিস্থিতি 2014 সাল থেকে কম বেশি দেখছি। 2018-র পরে, 2018 থেকে 2024-এর ভিতরে এটা বেশি হয়েছে। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেই একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে। আগে শুধুমাত্র শেখ হাসিনা আসলে হতো, এখন এখনকার যে সরকার, তাদের সরকারের ছোটখাটো মন্ত্রী আসলেও এখন একই কাণ্ড হচ্ছে আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বাংলাদেশে যে বিদেশে বাংলাদেশি যে দূতাবাসগুলো আছে, তারা আসলে কি ভূমিকা পালন করে, মানে কি দেখেন, করতেই বা পারে কি? ব্যাপারটা হচ্ছে এখানকার যে নিয়ম, যে প্রোটোকল, সেটা হচ্ছে এখানকার এফসিডিও, ফরেন অফিসের একটা প্রোটোকল ডিভিশন আছে। হ্যাঁ, তো এই ধরনের যখন কোনো ঘটনা ঘটে, এজিটেশন বলেন বা কোনো ধরনের এ ধরনের কিছু ভায়োলেন্ট কিছু যদি হয়, আহ, তো তখন তারা হাই কমিশনগুলো বা এম্বাসিগুলো সেই প্রোটোকলকে জানায়। প্রোটোকল, ফরেন অফিসের যে প্রোটোকল, তখন পুলিশকে জানায়। পুলিশকে একটা ইনভেস্টিগেট করতে বলে। পুলিশের যে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ইউনিট আছে তাদেরকে বলে তোমরা দেখো কি হয়েছে। তো এই মাহফুজ আলমের সাথে গত 12 তারিখে যেটা হয়েছে সোয়াস ইউনিভার্সিটির ওখানে, সেটাও কিন্তু বাংলাদেশ হাই কমিশন প্রোটোকলকে জানিয়েছে, প্রোটোকল পুলিশকে ইনভেস্টিগেট করতে বলেছে। আমি যতদূর জানি যে পুলিশের সাথে হাই কমিশনের লোকজনের এটা নিয়ে বৈঠক হয়েছে, সেখানে অনেক কথাবার্তা হয়েছে। পুলিশের পক্ষ থেকে নাকি বলা হয়েছে, আমি শুনলাম যে আমাদের যে এখন লোকবল, তাতে করে এই ধরনের আহ, ঝামেলা সবসময় আমরা ঠিকঠাক মতো সামাল দিতে পারি না। হ্যাঁ, এই ধরনের কথা বলা হয়েছে। পুলিশ তখন ইনভেস্টিগেট করে দেখে যে এখানকার লিগ্যাল কোনো সমস্যা হয়েছে কিনা, এখানকার যদি ভায়োলেন্স, যেটাকে, যে জিনিসগুলো হলে ভায়োলেন্স হিসাবে এটাকে ট্রিট করা হতে পারে, সেই জিনিসগুলো ব্রিচ হয়েছে কিনা। হ্যাঁ, সেই সব আইনের ব্রিচ হয়েছে কিনা। যদি দেখে আইনের ব্রিচ তেমন কিছু হয়নি, তারা একটা রিপোর্ট লিখে ছেড়ে দেয়। কিন্তু যদি দেখে যে হয়েছে, তখন তারা হয়তো ব্যবস্থা নেয়, আইনগত ব্যবস্থা নেয়। এখন কথা হচ্ছে যে ডিম মারলে বা স্লোগান দিলে বা জুতো যে ছুড়লে সেটা কতটা আইনের ব্যত্যয়। ব্যত্যয় হয়েছে, সেটা একটা মুশকিল। ডিম মারলে যেটা ম্যাক্সিমাম হতে পারে এখানকার আইনে, সেটা হচ্ছে যে আপনি ভ্যান্ডালাইজিং হিসাবে এটা দেখা হতে পারে। আপনার হয়তো কিছু ফাইন হতে পারে, 200 পাউন্ড, 200-300 পাউন্ড ফাইন হতে পারে, এর বেশি কিছু না। না, তো বিদেশে এই তো অনেক ঘটনাটা এভাবে নেতাই তো ঘটে আর কি। তবে পচা এটা একটা ডিম। রুটিন ব্যাপার হয়ে গেছে, মানে ইট হ্যাজ বিকাম এ রুটিন, আপনি বলতে পারেন যে আহ, যখনই সরকারি লোকজন এখানে আসে, 2014 সাল থেকে আপনাকে যেটা বললাম আমি দেখছি, তখন এখানে যারা বিরোধী, তারা যে সেখানে হইচই করে, স্লোগান দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ হয়। আপনি দেখেছেন যে আমেরিকাতে যে ভাষায় গালিগালাজ হয়েছে, বা লন্ডনে মাহফুজ আলমকে ওই অনুষ্ঠানের বাইরে যে প্রতিবাদের সময়, বিক্ষোভের সময় যে সমস্ত কথাবার্তা, যে ধরনের গালিগালাজ হয়েছে, আপনি ঢাকা শহরে এরকম গালিগালাজ শুনবেন না আর কি, এরকম। তো কিছুটা এম্বারাসিং আর কি। হ্যাঁ, এম্বারাসিং তো বটেই। কিন্তু ধরুন যে আপনি বলছিলেন যে মাহফুজ আলম এর আগে নিউ ইয়র্কে গেলেন, সেখানে একটা ঘটনা ঘটলো। এর আগে তিনি এই লন্ডনে গেছেন, সেখানেও ঘটনা ঘটেছে। তারপরে প্রধান উপদেষ্টা গেছেন, মানে প্রতি মুহূর্তে কিন্তু ঘটনাগুলো ঘটছে। এরপরে আপনার নিউ ইয়র্কে কিন্তু আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ছিল যে তারা ডক্টর ইউনূসকে বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন, বা তার সঙ্গে যারা থাকবেন তাদের বিক্ষোভ দেখাবেন। তো এই জিনিসটা সবকিছু জানার পরেও আপনার উম, ওখানকার কনসুলেট বলেন বা ওখান ওই আমেরিকায় বাংলাদেশ এমবাসি বলেন, যে ওয়াশিংটনে যে এমবাসি আছে, তারা তারা কি ব্যবস্থা নিয়ে এটা কি প্রতিহত করতে পারতো না বা ঠেকাতে পারতো না? দেখেন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে আপনি জানেন যে ইউএনজি এর সেশন হচ্ছে নিউ ইয়র্কে। সারা পৃথিবীর বড় বড় অনেক মানুষজন সেখানে যাচ্ছে, সুতরাং পুলিশ
আমি ধরে নিচ্ছি যে পুলিশ আহ, তা বড় বড় যে সমস্ত নেতা যাচ্ছেন তাদের সিকিউরিটি নিয়ে বেশি ব্যস্ত আর কি। এখন বাংলাদেশের ডেলিগেশনের দুজন রাজনীতিক কের আপনার সিকিউরিটি নিয়ে যদি কোনো রিকোয়েস্ট যায়ও বাংলাদেশের হাই এম্বাসি থেকে, সেখানে পুলিশ কতটা নজর দিতে পারবে আমি শিওর না আর কি। তো সেই এখানেও যেমন ধরেন পুলিশের সংখ্যা কমছে এখানে, পুলিশের প্রায়োরিটি আছে এখানে, যে বড় বড় ক্রাইম ছাড়া তারা ততটা গুরুত্ব দেয় না। বা বড় যদি কোনো নেতা আসে তখন তারা যে গুরুত্ব দেয়, ছোটখাটো নেতা মন্ত্রী আসলে হয়তো তারা ততটা গুরুত্ব দেবে না। এগুলো হয়তো এই বাস্তবতাগুলো এখানকার হাই কমিশন জানে। হুম, জানে। হুম। তারপরেও আপনি বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে আপনাকে বলি, সেটা হচ্ছে যে এখানকার পুলিশও কিন্তু এখন জেনে গেছে যে বাংলাদেশিদের যদি কোনো অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানের সাথে রাজনীতিকদের কোনো যদি গন্ধ থাকে, সেখানে বাংলাদেশ থেকে আসা রাজনীতিক আছেন সেই অনুষ্ঠানে, এরা কিন্তু এখন ধরেই নেয় যে এখানে একটা গন্ডগোল হবে, এক্সট্রা প্রিকশন তারা নেয় আর কি। যেমন এই আমি যেটা শুনলাম যে 12 তারিখে মাহফুজ আলমের যে অনুষ্ঠান, সেটা পুলিশ জানার পরে পুলিশই কিন্তু সোয়াস কর্তৃপক্ষকে জানিয়েছিল যে এখানে ঝামেলা হতে পারে। তো বাংলাদেশিদের সাথে কোনো রাজনৈতিক সভা অনুষ্ঠান কোনো কিছুর আগে এখানকার পুলিশও জেনে গেছে যে এই ধরনের ঝামেলা হতে পারে। কিন্তু এখানকার আইন আপনি জানেন যে এইসব গণতান্ত্রিক সমাজ এগুলোতে প্রতিবাদ করা আহ, কে খুব স্বাভাবিক হিসাবে মনে করা হয়। হ্যাঁ, এবং কিন্তু এইখানে একটি প্রশ্ন আমার মনে যেটা আসছে, আমি সেটা বলেই ফেলি, যে আপনি দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন। লন্ডনে যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হতো না, সেই ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী লন্ডনে সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কিন্তু বাস করেন। তো এই ঘটনা কি অন্যদের ক্ষেত্রে কি এরকম হয় কোনো কিছু? এটা এটা একেবারেই ইউনিক। আমি আপনাকে যেটা বললাম যে এখানকার পুলিশও জেনে গেছে যে বাংলাদেশ থেকে আসা কোনো রাজনীতিকদের নিয়ে কোনো অনুষ্ঠান হলে সেখানে ঝামেলা হতে পারে, আপনি বোঝেন। এবং আমার অভিজ্ঞতা, এখানে আমি 25 বছর ধরে থাকার অভিজ্ঞতা হচ্ছে যে এটা একেবারেই বাংলাদেশি ইউনিক একটা ঘটনা। হ্যাঁ, সাম্প্রতিক সময় পাকিস্তানের আপনার ইমরান ইমরান খান খানের। সরকারের পতনের পরে পাকিস্তানের ইমরান খানের যে সমর্থকরা এখানে আছেন, তার দলের যে সমর্থকরা, তারা কিছু যে হই হল্লা করেন এখন, যখন পাকিস্তান থেকে সরকারি কর্মকর্তারা আসেন, মন্ত্রীরা আসেন, তারা যে হাই কমিশনের সামনে হইচই করেন, এর আগে আমি দেখিনি। হুম। কিন্তু এবং অন্য ধরেন আপনাকে যেটা ভারত। সারা পৃথিবীর মানুষজনই এখানে থাকে, আপনি জানেন লন্ডন শহরে। হ্যাঁ, হুম, সেই আমি জন্যই কখনো, প্রশ্নটা প্রত্যেক সেজন্যই। দেশেই তাদের দেশে নানা ঝামেলা আছে রাজনীতির, হুম। কিন্তু এই ধরনের এক্সপ্রেশন আমি দেখিনি অন্য দেশগুলোর ক্ষেত্রে। বাংলাদেশ একদম ইউনিক এক্ষেত্রে। একটা কারণ আমি আমি অনেক চিন্তা করেছি যে কেন এটা, সেটা একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে ধরুন বিশেষ করে 2014 সালের পর থেকে আপনি দেখেন যে যখনই কোনো একটা দল ক্ষমতায় এসছে, অন্য দলগুলো সেই রকম কোনো স্পেস পায়নি। হ্যাঁ, খোলাখুলি কথা বলার, তাদেরকে সরকারের সমালোচনা করার বা তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি ফ্রিলি করার কোনো সুযোগ তারা পায় না। 2014 সাল থেকেই দেখবেন। সুতরাং সেই এক্সপ্রেশনটা তারা এই যে বাইরে তাদের যে সমর্থক নেতাকর্মীরা থাকেন তারা দেখান আর কি। এটা এটা একটা কারণ। দ্বিতীয় আর একটা কারণ আছে যেটা আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, যেটা যেটা হুম। একটু অন্যরকম কারণ, সেটা হচ্ছে যে এটার সাথে অ্যাসাইলামের একটা সম্পর্ক আছে, রাজনৈতিক আশ্রয়। কেমন? আপনাকে বলি যে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা কিন্তু এখনো পর্যন্ত ইউকেতে রাজনৈতিক আশ্রয় চাইছে। একটা হিসাব দিয়ে আপনাকে, গত 1 বছরে ঢাকায় ব্রিটিশ হাই কমিশন 30,000-এর মতো ভিসা ইস্যু করেছে বাংলাদেশিদের। এবং ওই 30,000-এর ভিসা মানুষের এখানে আসার পরে 5,000 মানুষ তারা রাজনৈতিক আশ্রয় চেয়েছে। তো এটা পাঁচ নিয়ে কিন্তু হাজার 5,000। তো এখানকার ফরেন অফিস কিন্তু এটা নিয়ে কনসার্ন এবং সরকারকে তারা জানিয়েছে যে তোমাদেরকে ভিসা দেয়া হচ্ছে, কিন্তু এখানে এসে তারা রাজনৈতিক আশ্রয় চাচ্ছে। এবং আপনি দেখবেন যে যে সমস্ত এজিটেশনগুলো আমরা দেখলাম, হ্যাঁ, আপনার এখানে এই মাহফুজ আলমের ক্ষেত্রে আমেরিকাতে, ব্রিটেনে, এবং গতকালকে যেটা দেখলাম আমরা আমেরিকাতে, এবং জুন মাসে আমরা দেখেছি ডক্টর ইউনূসের সময়, এবং এর আগেও দেখবেন যে এই এজিটেশনগুলো করছে শুধুমাত্র
সামনে থাকছে আর কি, যারা ডিম মারছে, যারা গালিগালাজ করছে, দেখবেন যে বয়সে কম, তরুণ, তারা তরুণ যুবক তরুণ। আর কি, হ্যাঁ। এবং তারা সেগুলো করছে না শুধু, তারা কিন্তু সেগুলো ভিডিও তুলছে, এবং তারা একবারও ভাবছে না এবং সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে, তারা একবারও ভয় পাচ্ছে না যে আমরা এখানে আছি, আমাদের এটা যদি এখানকার সরকার বা এখানকার পুলিশ দেখে তাহলে আমাদের ঝামেলা হতে পারে, হ্যাঁ, আমাদের হুম। এখানে থাকা। তারা কিন্তু এটা ভাবছে না, তারা কিন্তু বুঝে শুনে এটা করছে। তার কারণ হচ্ছে, যেটা আমি শুনেছি নির্ভরযোগ্য সূত্রে, এই ভিডিওগুলো তারা তাদের যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের সাথে জুড়ে দিয়ে তাদের কেসটাকে শক্ত করে, শক্ত কেসটাকে করতে শক্ত চায়। করে। তারা বলে যে দেখো, দেশে আমার বিপদ, এই জন্য আমার এদেশে এসে এই সরকারের বিরুদ্ধে আমাকে এজিটেশন করতে হচ্ছে, হ্যাঁ, প্রতিবাদ করতে হচ্ছে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে। তো এটা একটা কারণ। তো হ্যাঁ। সেটা হয়তো পুরোটা সত্যি না, কিন্তু অনেকটাই সত্যি। হ্যাঁ, দেশের ভাবমূর্তির কথা তাহলে আর কেউ মানে ওইভাবে চিন্তা করছে না বলা যায়। আহ, ভাবমূর্তি আপনাকে যেটা বললাম, যে এদেশের পুলিশ ইতিমধ্যেই তারা জেনে গেছে, পুলিশ এবং গোয়েন্দারা, যে বাংলাদেশের রা- যে কোনো অনুষ্ঠানে বাংলাদেশিদের, সেখানে যদি রাজনীতির গন্ধ থাকে, দেশ থেকে আসা মন্ত্রী নেতাদের গন্ধ থাকে, তাহলে সেখানে ঝামেলা হতে পারে, বুঝছেন তো? তো এটা এটা একটা সমস্যা। এবং আপনাকে ধরুন, বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা ব্রিটেনে এখন কম বেশি 10 লাখ, কম উস, বেশি 10 লাখ, মানে ঠিক আছে? দশ কিন্তু লাখ এইগুলো করছে কারা? এগুলো করছে হচ্ছে, আপনি বড়জোর দেখবেন এই মাহফুজ আলমের সময় সোয়াসের সামনে যে যারা হইচই করেছে তাদের সংখ্যা 25 থেকে 30 জন, ঠিক আছে, 25 থেকে 30 জন। নিউ কামার তারা মূলত। নিউ কামার, মোস্টলি নিউ কামার। হুম। পেছনে নেতা টেতারা আছে যারা, কিন্তু মোস্টলি নিউ কামার। এবং আমি শেখ হাসিনা যখন আসতেন তখনও আমি দেখেছি যারা, যে এজিটেশনগুলো হতো, কত 150, 200, 300, বড় জোর, তার বেশি লোক না। তো 10 লাখের জায়গায় এই যে সংখ্যাটা কিন্তু খুব বেশি না। কিন্তু মানুষ কি দেখে বাংলা, মানে ব্রিটেনের মানুষ দেখছে যে একটা বড় পার্ক লেনের মতো হোটেলের কাছে সামনে যে সেখানে মানুষজন সারাদিন বাংলাদেশিরা যে ওখানে হইচই করছে, হ্যাঁ, ইয়ে করছে। এখানকার পুলিশ দেখে যে আমাদের এই বাংলাদেশ থেকে কোনো নেতা মন্ত্রী আসলেই এই ঝামেলা হচ্ছে, আমাদের সামলাতে হচ্ছে। তো বাংলাদেশিদের ডেফিনেটলি তাদের ভেতরে একটা মানে ধারণা ঢুকে যায়, মানুষ তো ব্র্যাকেটে ফেলতে চায় সবকিছু, তাই না? যে হুম। 10 লাখের ভেতরে এই যে 200, 300, 500 লোক করছে, অবশ্যই একটা, যে এ- এ- বাংলাদেশিরা এই ঝামেলা করে, এ- হ্যাঁ। ঝামেলাগুলো অন্য করে। অন্য অন্য দেশগুলোর ক্ষেত্রে তো তাদের এরকম করতে হয় না, ঝামেলা সহ্য করতে হয় না, বাংলাদেশের ক্ষেত্রে কেন করতে হয়? তো সেটা কতটা, কিছুটা তো হলেও একটা বাংলাদেশিদের জন্য এ- এম্বারাসিং। এ- ধন্যবাদ শাকিল আনোয়ার। আমরা নিয়মিত আপনার সঙ্গে যুক্ত হব এই প্রত্যাশা নিয়ে এখনকার মতো শেষ করি।